এরা আটকে না রাখলে এতদিন এটা বেরোলো না কেন? পাবলিক সার্ভিস কমিশন বলুন, ক্লার্কশিপ বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, সবেতে দুর্নীতি হয়েছে। আমি নাম বলছি না, পরে মিডিয়া চ্যানেলগুলো যে আপনারাও জেনেছেন তারা টেন্টেড, এখন ইন্টারভিউ কম নেন ওদের থেকে, মানে মিডিয়া তারা এখন গেরুয়া আবির মেখে ফেলছে। তদন্ত করতে হবে এবং এটা জুডিশিয়াল এনকোয়ারি করে আমি আবেদন করব যে কোনো বিচারপতি হতে পারে, সবাইকে দিয়ে তদন্ত করিয়ে পুরো ভেতরের ঘুমটাকে আগে ধরে বার করতে হবে। এই ক্যাটাগরির একটা বড় অংশ সব জায়গাতে আছে। এটা কড়া থেকে কড়া অ্যাডমিনিস্ট্রেশন না হলে সমাজের এই পরিবর্তনটা আসবে না। কিছু লোকের মাথার মধ্যে তো ঢুকে আছে এটা যে আমাকে ব্যাকডোর দিয়ে নিতে হবে। স্যার, নতুন সরকার আসার পরে একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে। এসএসসি সংক্রান্ত যে সিদ্ধান্ত এই নতুন সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, এসএসসি জট কি তাহলে এবার কাটবে? নতুন সরকারের তরফ থেকে এই ওএমআর প্রকাশের একটা ব্যাপার আমরা দেখলাম। স্কুল সার্ভিস কমিশন বার করেছে নতুন ওএমআর। তো বার করতে হতো, এটা নিয়েই তো এই পুরো যত ওএমআর 26 লক্ষ ওএমআর, এই 26 লক্ষ ওএমআর তো বার করতে হতো। এটা নিয়েই তো আমাদের এতদিন লড়াই। এটা বার হয়নি কেন সেইটা নিয়েই তো তদন্ত হওয়া উচিত। আমি এখন মনে করি কে আটকে রেখেছিল? তৃণমূল আবার কারা? এডুকেশন ডিপার্টমেন্ট, এডুকেশন মিনিস্টার, প্রাক্তন, আমি তাদের কথা বলছি। এরা আটকে না রাখলে এতদিন এটা বেরোলো না কেন? এবং এখন যারা এসএসসিতে আছে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। কেন তারা এখনও বার করেনি? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, পশ্চিমবাংলায় যত চাকরি হয়েছে 2011 সালের পরে সব চাকরিতে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আপনি ডব্লিউবিসিএস বলুন, আপনি স্কুল সার্ভিস কমিশন বলুন, পাবলিক সার্ভিস কমিশন বলুন, ক্লার্কশিপ বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পঞ্চায়েত বলুন, সবেতে দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যত চাকরির পরীক্ষা আছে সবেতে দুর্নীতি হয়েছে। আমি নতুন সরকারের কাছে আবেদন করব, যত চাকরি হয়েছে 2011 সালের পরে পুরোটাকে নিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে। 11 থেকে 26 মানে 9 মে 2026 নতুন সরকার শপথ নিয়েছে, তার আগের দিন অবধি মানে 8ই মে পর্যন্ত পশ্চিমবাংলায় যত চাকরি হয়েছে, আগেও করতে পারেন সরকার যদি মনে করেন যে তদন্ত করবেন, 8ই মে 2026 পর্যন্ত যত চাকরি হয়েছে সমস্ত চাকরির একটা জন্য একটা বা দুটো বা বেশ কিছু রিটায়ার্ড বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করতে। এই কমিটি তদন্ত করে দেখবে, দেখার পরে যে চাকরিগুলো ইন্ডিভিজুয়ালি এরকম পুরো অ্যাব্রাপ্টলি পুরোটা ক্যান্সেলেশন নয়, যে ইন্ডিভিজুয়ালগুলো 2 নম্বরই করে চাকরি পেয়েছে, এই এক ডব্লিউবিসিএস অফিসার ছিল, কি নাম জানা, ওই প্রশান্ত বর্মন, এই ধরনের ক্যাটাগরির লোকগুলোকে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন যে কোনো বিচারপতিকে দিয়ে করাতে পারে, যারা কোনো রিটায়ার্ড জজ এরম কাউকে দিয়ে তদন্ত করে এই লোকগুলোকে আইডেন্টিফাই করে এগুলোকে আগে টার্মিনেশন ফ্রম সার্ভিস করে এরা যে মাইনেটা পেয়েছে সেই মাইনেটা এদের থেকে নিতে হবে। এই কড়া আইনি শাসন না হলে, যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 26,000-এর জন্য, টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে, এই কড়া আইনি শাসন না হলে মানুষের মনের থেকে এই ধারণাটাকে তাড়াতে হবে। আজকে দেখছি প্রশাসন খুবই স্ট্রং এই জায়গাটা, যার জন্য এসএসসি এক চান্সে বার করে দিল। মানুষের মনের থেকে এই ধারণাটা বার করে দিতে হবে যে 2 নম্বরই পন্থায় আমি চাকরি নেব, এই জায়গাটাকে হিট করতে হবে। এটা কড়া থেকে কড়া অ্যাডমিনিস্ট্রেশন না হলে সমাজের এই পরিবর্তনটা আসবে না। মানুষের মাথার মধ্যে এই জিনিসটা, কিছু লোকের মাথার মধ্যে তো ঢুকে আছে এটা যে আমাকে ব্যাকডোর দিয়ে নিতে হবে, নাহলে সম্ভব নয়, নাহলে তাই জন্যই তো জায়গাটা পাচ্ছে, তাই জন্য তো তৃণমূল এই জায়গাটাও খুব স্ট্রংলি জায়গাটাকে কন্ডেম করা দরকার। আপনি চিন্তা কেন ঢুকে আছে আমি আপনাকে বলে দিই। এই ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসলো 9 তারিখে, এখনও সরকার গোছাতে পারেনি, বা 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, এই 4 তারিখ থেকে 9 তারিখ এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই পিরিয়ডে আমি দেখছি টেন্টেড ক্যান্ডিডেটরা
গেরুয়া আবির মেখে বসে আছে। আমি নাম বলছি না কোন টেন্টেড ক্যান্ডিডেট, আপনারা নিজেরাই ছবিতে পাবেন, সোশ্যাল মিডিয়ায় পাবেন। তো যে এই এসএসসি পরীক্ষায় ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের যারা ক্যান্ডিডেট তাদের বাদ দিয়ে কেউ জেনুইন না, হতে পারে না, আইনের চোখে হতে পারে না। আমি বলছি না যে কোনো বিজেপির নেতা বা কেউ তাদেরকে মানে নিয়েছে বা কিছু, তারা নিজেরাই গেরুয়া আবির মেখে ঘুরে বেড়াচ্ছে স্বঘোষিতভাবে। বেশ কিছু টেন্টেড ক্যান্ডিডেটকে দেখলাম, তারা নিজেদেরকে টেন্টেড, আমি আপনাকে বলছি টেন্টেড হতে পারে। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পরে যাদেরকে বলছি তারা বুঝতে পারছে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কাউন্সিলিং যেটা উইদিন 1 year অফ দ্য প্যানেল হয়েছিল, উইদিন দ্য ভ্যালিডিটি অফ দ্য প্যানেল যাদের চাকরি হয়েছিল, এই দুটো ফেজের পরে আর কি র্যাঙ্ক জাম্প, ওএমআর, তারপরে আপনার র্যাঙ্ক জাম্প ওএমআর ইস্যু, যেটা ওএমআর মিসম্যাচ ইস্যু, আউট অফ প্যানেল, ঠিক আছে, আউট অফ প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল, এই 4টে ক্যাটাগরি বাদ দিয়ে যে 2016 ক্যাটাগরিটা আছে তারাই একমাত্র জেনুইন ক্যান্ডিডেট। এই 4-5টা ক্যাটাগরি যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমি বলছি না, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, এক্সপায়ারি অফ প্যানেল, এই যে ফ্যাক্টরটা আছে, এই 4-5টা ক্যাটাগরি যেটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা বাদ দিয়ে যারা আছে তারাই জেনুইন। টেন্টেড ক্যান্ডিডেটরাও নিজেদেরকে এখন বড় বড় কথা বলা শুরু করে দিয়েছে। আমি আবারও বলছি, আমাকে ভুলভাবে কেউ নেবেন না, আমি বলছি না যে কেউ ওদেরকে নিচ্ছে বা কিছু, কিন্তু তারা নিজেরা স্বঘোষিত যা খুশি বলা শুরু করে দিয়েছে। এই জিনিসটারও অ্যাডমিনিস্ট্রেশনের খুব কড়াভাবে দেখা দরকার, যে পশ্চিমবাংলায় এইসব টেন্টেড ক্যান্ডিডেটগুলো পিএসসি ক্লার্কশিপে ঢুকে আছে, ডব্লিউবিসিএসে ঢুকে আছে, অ্যাডমিনিস্ট্রেশনের পুরো একবারে প্রতিটা স্তরে ঢুকে আছে। এগুলোর ওপরে জুডিশিয়াল এনকোয়ারি করে শুধু টার্মিনেশন অফ সার্ভিস করলে হবে না, এদের টাকা মাইনেটা ফেরত নিতে হবে। এই ধরনের মানুষের সমাজে এক্সিস্টেন্স হারিয়ে দিতে হবে। এটা তৃণমূলেরা, মানে সংস্কৃত ছাড়া একটা উদাহরণ তৈরি করতে হবে, চোরেরই উদাহরণ হচ্ছিল তৃণমূল। আমি আপনাকে বলি, একটা উদাহরণ তৈরি করতে হবে যে সমস্ত লোকেরা ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে এইভাবে পাওয়া সম্ভব নয়, এমন একটা উদাহরণ তৈরি করতে হবে। আপনি আরও কড়া উদাহরণ তৈরি হওয়া উচিত। এটা সব জায়গাতে হয়েছে, আমি আপনাকে বলি, সমস্ত ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখলে পাবেন যে কিছু কিছু টেন্টেড ক্যান্ডিডেট, যারা একদম আইডেন্টিফাইড টেন্টেড, যারা একটা সময় মিডিয়া চ্যানেলগুলোতে গিয়ে নিজেদেরকে একদম হিরো বানিয়ে ফেলেছিল, পরে মিডিয়া চ্যানেলগুলো জেনেছে যে তারা হলো টেন্টেড। আমি নাম বলছি না, পরে মিডিয়া চ্যানেলগুলো, যে আপনারাও জেনেছেন তারা টেন্টেড, এখন ইন্টারভিউ কম নেন ওদের থেকে, মানে মিডিয়া তারা এখন গেরুয়া আবির মেখে ফেলছে। মানে আমি বলছি না, আবারও বলছি, আপনাদেরকে ভুলভাবে নেবেন না, কোনো কেউ ওদেরকে উস্কানি দিচ্ছেন বা কিছু করছেন সেটা বলছে, তারা স্বঘোষিত। স্যার, ইতিমধ্যে ফেসবুকে সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ওএমআর ভাইরাল হচ্ছে, যেখানে নাম লেখা নেই কিন্তু সে চাকরি পেয়ে গেছে এমন দাবি করা হচ্ছে। এইখান থেকে এই যে সমস্ত বিষয়গুলো সামনে আসছে, এবার কি তাহলে যারা চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থী, তাদের মনে একটু ভরসা যুক্ত? দেখুন, যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী বিষয়টা তা নয়। আমি যে দৃষ্টিকোণ থেকে দেখছি সেটা হলো যে যখন চাকরির একটা মেরিট লিস্ট বেরোবে সেটা একদম আইন মেনে হবে, সারা ভারতবর্ষে এটা হওয়া উচিত, কিন্তু রাজনৈতিক স্তরে সেটা হয় না, এবং পশ্চিমবাংলাতে সেটা হতো না। আমি নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এই নতুন সরকার এটা পরিবর্তন করবে, আমি তো আশা রাখছি। এই রাজনৈতিক কালচার বা এই যে নোংরামো রাজনীতির নাম করে কোটি কোটি টাকা তোলা, এই কালচারটা বাংলাতে বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। এবং নতুন সরকার যা কাজ শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু করেছে, আরও বেশ কিছুদিন এগোলে আমরা সেটা অ্যাসেস করে বলতে পারবো যে কাজ তারা কীরকম করছে। কিন্তু চাকরির যত পরীক্ষা আছে, যত মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত থেকে আরম্ভ করে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, যত এক্সামিনিং বডি আছে, এটা সম্পূর্ণরূপে
তদন্ত করতে হবে এবং এটা জুডিশিয়াল এনকোয়ারি করে আমি আবেদন করব যে কোনো বিচারপতি হতে পারে, সবাইকে দিয়ে তদন্ত করিয়ে পুরো ভেতরের ঘুমটাকে আগে ধরে বার করতে হবে। তবে জেনুইন যারা তাদের যাতে ক্ষতি না হয় সেটাও দেখাটা দরকার আছে। জেনুইন তো প্রচুর আছে, এটা তো নয় জেনুইন নেই, জেনুইনও আছে, কিন্তু এই যে সমাজের মধ্যে যে ঘুমটা ধরে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যে ঘুমটা ধরে আছে, সেইটাকে দেখা উচিত বলে আমি মনে করি। এটা কি একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন নতুন সরকারের জন্য? চ্যালেঞ্জ হিসাবে আমি দেখছি না, নতুন সরকারের কাছে এটা আমি চ্যালেঞ্জ হিসাবে দেখছি না। এটা চাইলে করা যাবে, আবেদন তো আমরা জানাচ্ছি, এটা চাইলে করা যাবে। কারণ হলো কারা কারা 2 নম্বরিভাবে চাকরি পেয়েছে, আপনি যদি খুঁজতে বেরোন 100টার মধ্যে 10টা আপনি ইজিলি পেয়ে যাবেন। কারণ অনেকে কি করে না, ধরুন রিটেন এক্সামিনেশন পাস করলো, সেটা জেনুইনভাবে পাস করলো, ইন্টারভিউতে নম্বরটা বাড়িয়ে দিল, এটা একটা ক্যাটাগরি আছে। কিন্তু সেখানে আপনি এই ক্যাটাগরিটাকে আপনি ধরতে পারবেন না, কারণ ইন্টারভিউ নম্বরটার জুডিশিয়াল রিভিউটা কম হয়। কিন্তু এরকম ক্যাটাগরি পাওয়া যায় এই তৃণমূল সরকারে, যারা পরীক্ষাতেই বসেনি, যেমন পরেশ অধিকারীর মেয়ে, সে পরীক্ষাতে না বসে তার চাকরি হয়ে গেছে। কথাটা বুঝতে হবে ভালো করে। এই ক্যাটাগরির একটা বড় অংশ সব জায়গাতে আছে, নম্বর কম পেয়ে যে চাকরি হয়ে গেছে, পাস করতে পারেনি, নম্বর বাড়িয়ে চাকরি হয়ে গেছে। এই যে ক্যাটাগরি, WBCS খাতা খুললে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল খাতা খুললে যে কী বেরোবে কোনো তার ঠিক নাই। আমরা তো মামলা করি, এগুলো তো নিয়ে তো আমরা তো রেগুলার ক্যান্ডিডেট, তাদের ডকুমেন্টস, তাদের প্রত্যেকটা জিনিস আমাদের কাছে এসেছিল। পলিসিগত দেখুন একটা হতে পারে যে একটা সরকার একটা অ্যাডভার্টাইজমেন্ট বলেছে, আমি বলছি এই মানে হয়, আর একজন বলছে এই মানে, সেটা অন্য বিষয়। কিন্তু তৃণমূল সরকার যেটা করে গেছে, একেবারে চিটিংবাজি কারবার করে গেছে। এটার তদন্ত হওয়া উচিত। তবে আমি দেখলাম সরকার কাজ শুরু করেছে। 9 তারিখ শনিবার, রবিবারের মধ্যেই আপনার প্যানেলটা বেরিয়ে গেছে। এই প্যানেল বলছি, ওএমআরটা বেরিয়ে গেছে। এরকম গতিতে কাজ হলে পশ্চিমবাংলাতে তো কিছু কাজ হওয়ার দরকার বলে আমি মনে করি।